তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শেষ পার্ট এবং শেষ সিরিজ। তো বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা কি কি থাকছে সেটাই তোমাদেরকে আগে জানিয়ে দিই। আজকের ভিডিওতে থাকছে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা, একদম পুরো ভয়ানক অভিজ্ঞতা কিছু ভাইজ্যাগ যেতে এবং আসতে এবং ভাইজ্যাগের পুরো ট্রিপটাতে। আর থাকছে যেগুলো তোমাদেরকে এখনও দেখায়নি, মানে কিছু দর্শনীয় স্থান, সেই স্থানগুলো এখনও দেখায়নি, সেগুলো তোমাদেরকে বাকি আছে দেখাতে। আর সব থেকে বড় কথা যে পুরো ট্রিপটায় কত কি খরচা বলো পার হেড সেটা। তো ভিডিওটা লং এবং লেন্দি হবে, তো একটু ধৈর্য সহকারে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, শুরু করা যাক। তো যেহেতু আমাদের 3-4 দিনের একটা ট্যুর আর ট্রেনে হচ্ছে 2 দিন, তো এত তো লাগেজ তো থাকবেই। আর বাঙালি মানুষ যতই বড় লোক হই, বিমলের ব্যাগ না থাকলে ঠিক ট্যুরটা জমবে না। তো সেই মতো আমরা এখন দাঁড়িয়ে আছি পিয়ারডোবা, কারণ পিয়ারডোবার থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাব খড়গপুর। তো পিয়ারডোবার থেকে খড়গপুর যে 2 ঘন্টা টাইম লাগবে। তো আমাদের 8টা 20 নাগাদ ট্রেন, তো ট্রেনে আমাদের সময় ছিল। তো আমরা এখন আছি খড়গপুরে। তো ট্রেনটা আসছে সালটাগাছির থেকে, পুরো একদম নিস্তব্ধ। 11:30 নাগাদ বা 10:30 সরি 10:30 নাগাদ বাজছে। তো চলো দেখা যাক। তো রাত দিন যাই হোক না কেন, তো টায়ার্ডনেস দূর করতে আমার কফিটা একদম আমার এনার্জি ড্রিঙ্কের মতো। তো তারপর একটার পর একটা ট্রেন চলতে থাকে, কিন্তু আমাদের ট্রেন আসার কোনো নামগন্ধ নেই। ঠিক আছে, তো রাত 1টা 5 নাগাদ আলটিমেটলি ট্রেনে চাপলাম আমি। ঠিক আছে, যে ট্রেনটার টাইম ছিল দুপুর 1টা 20-তে, তো সেই ট্রেন এসছে রাত 1টা 5-এ। তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর টাইমটা রেখেছি। তো ঠিক আছে, তারপর আমাদের জার্নি শুরু হয় ওয়েস্ট বেঙ্গল থেকে একদম বিশাখাপত্তনম। 12 ঘন্টার জার্নি, সেটা 17 ঘন্টায় নিয়ে যায়। আমি একটা প্রেফার করবো, হ্যাঁ, জীবনে যাই করো সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসে গিয়ে কোনো বিশাখাপত্তনম যেও না, একদম জীবনটা নরকের থেকেও অধম হয়ে যাবে। সত্যি কথা বলি, 17টা ঘন্টা, ঠিক আছে, মানে মনে হবে যে তুমি পৃথিবীর সব থেকে একটি অসুখী মানুষ। এত বাজে অভিজ্ঞতা হয়ে যায় ট্রেনে। রাতটা তোমার পেরিয়ে যাবে দিনের দিনটা এত বোরিংয়ে কাটবে। আর সেই তুলনায় গরম পাখাটা আগে চলছিল না, সেরকম গরমের তাপ নামছে। তাও আর কি নিজেকে একটু রেস্ট নিয়ে, কারণ তা আমি জানি ট্রেনের জার্নিতে কারো ঘুম হয় না, সেটা আমাদেরও হয়নি। তো তাও একটু রেস্ট করে ভোরের আলো ফুটতে চোখে মুখে জল নিতে একটু নিজেকে ফ্রেশ করে একটু বাইরের প্রকৃতি দেখাচ্ছি তোমাদেরকে। তো তার ট্রেন হচ্ছে 2 ঘন্টা যাচ্ছে, তো 1.5 ঘন্টা ট্রেন দাঁড়িয়ে রয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা যাচ্ছে, তো আধ ঘন্টা দাঁড়িয়ে রয়ে যাচ্ছে। এই করতে করতে মোটামুটি 17 ঘন্টা ট্রেন লেট। মানে যাওয়ার সময় খুব বাজে অবস্থা হয়ে গেছিলো আমাদের প্রত্যেকজনের। তো তা করতে করতে তোমাদের সামনে এখন তুলে ধরছি যে চিল্কা হ্রদ, যে চিল্কা হ্রদ আমরা ভূগোল বইয়ে পড়েছি, সেই চিল্কা হ্রদ। তো যেতে যেতে দেখতে পেলাম, ক্যাপচার করে নিলাম। যে চিল্কা হ্রদ ছোটোবেলায় পড়তাম, বিরাট এক্সাইটমেন্ট থাকতো যে বিরাট কিছু, তো সেরকম বিরাট কিছু আমার লাগলো না। তো তাও আর কি চিল্কা হ্রদটা ক্যাপচার করে রাখলাম, ভবিষ্যতে যদি আবার কোনোদিনও যাই তোমাদেরকে আবার দেখাবো। আপাতত তোমরা চিল্কা হ্রদটা দেখো আর ভিডিওটা দেখতে থাকো, আর কি কি অভিজ্ঞতা হয় সাথে, আর কি কি জিনিস দেখতে পাই। তো চিল্কা হ্রদটা লিটারালি অনেকটা এরিয়া জুড়ে, ঠিক আছে, মানে লম্বা দিকটা চড়া দিকটা অনেক বড়। কখন থেকে শুরু হয়ে যেতে এখনও শেষ হয়নি চিল্কা হ্রদটা। তো ওটাই আর কি। ট্রেনের আওয়াজ শুনতে শুনতে একদম প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে, দুভেদা স্টেশন। জার্নি সমাপ্ত করে হোটেলে ফ্রেশ হয়ে ভাগ্নি এবং সবাই মিলে চলে যাই আমরা রামকৃষ্ণ বিচ, যেটা ছিল আমাদের হোটেলের একদম পাশে। আর দেখতে পাচ্ছ গাড়িটা কেমন চালাচ্ছে, এটা কিছু না, শুধু চাপিয়ে বসে দাও, পিছনটাকে যেন কন্ট্রোল করবে পুরোটা। আমি তো প্রথমে ভেবেছি মানে ভাগ্নিই চালাচ্ছি, তারপরে দেখছি না, পুরোটা কন্ট্রোল করছে রিমোটে। ঠিক আছে, তো এটাই আর কি। তো তারপর দিন আমরা চলে যাই ডলফিন নয়েজ লাইট হাউসে। তো এটা বেসিক্যালি যারা এক্স আর্মি তাদের পরিবারে দেখাশোনা করে ভাইজাগের। আর হচ্ছে এটার টাইম হচ্ছে 1টা থেকে 3:30 নাগাদ। আর এটা কোনো পর্যটক কেন্দ্র নয়, তবু ভাইজাগ এলে এই স্পটটাও সবাই ঘুরে যায়। এখন আছি ভাইজাগের লাইট হাউসে। তো এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার সমুদ্রটা দেখা যাবে নাকি, মানে এখান থেকে সমস্ত জাহাজের দিক নির্ণয় করা হয়। প্রথম কথা হচ্ছে বেশি টিকিটও না, 3 টাকা ছোটোদের জন্য, আর বড়োদের জন্য 5 টাকা। আর ভিডিওগ্রাফি করার জন্য এক্সট্রা 25 টাকা চার্জ। আর জুতো খুলে উঠতে হবে লাইট হাউসের উপর থেকে। তো উপর থেকে মোটামুটি 65 কিলোমিটার দেখা যাবে। তো এবার দেখা যাক উপরটা উঠি, সেটাই তোমাদের ওখান থেকে ভিউটা দেখাবো উপর থেকে। তো এটা হচ্ছে উপর থেকে ভিউস, আর এটা হচ্ছে লাইট হাউস। এটা মেবি মিসাইল, আমি যতদূর জানি। তো আমি জানি না বা এটা কোনো মিসাইলকে অ্যালার্ট করবে কিছু একটা জিনিস। আর এটা হচ্ছে পাহাড়, আর যে তুলনায় বাতাস, বাপরে বাপ। আর পুরোখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, আর বাতাস অন্য বরদও চলছে। আর যেমনটা আমি বললাম যে 65 কিলোমিটার সমুদ্র দেখা যাবে খালি চোখে। আর পুরো একদম নীল জলরাশি দ্বারা পুরো আবৃষ্ট একটি জায়গা, মাঝখানটিতে লাইট হাউস। আর পর্যটক ভিড় প্রচণ্ড। আর এখান থেকে যদি কেউ পড়ে যায় সে তো একদম শেষ। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে পোর্ট, আর মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপের মতো দেখাচ্ছে, আর হচ্ছে জাহাজ।
অনবরত আসা যাওয়া করছে, কারণ পোর্ট এটা একটাও, কারণ পাঁচটা এদের পোর্টও আছে একটা। আর ছোটো ছোটো স্টিমার, নৌকো, বড় বড় জাহাজ, সাবমেরিনটা অতটা দেখা যায় না, তবে বাকি জিনিসগুলো খুব দেখা যায়। আর বোঝাই যাচ্ছে যে কতটা জলরাশি, হ্যাঁ পুরো বিপুল সংখ্যক জলরাশি, এবং তার মাঝে এই ভাইজ্যাকের লাইট হাউস। তো এরপর আসি লাইট হাউস। এই যেটি হচ্ছে সেই লাইট হাউস যেটার মাধ্যমে জাহাজটির দিক নির্ণয় করা যায়। এই লাইট হাউসের মাধ্যমেই পুরো জাহাজগুলি দিক নির্ণয় হয়, যাতে তারা সিগন্যাল দেয় যে সামনে আসতে পারবে না বা কিছু, তারা ইঙ্গিত ইশারা দেয় লাইটটার মাধ্যমে, বা জাহাজের দিক নির্ণয় করে, জাহাজ চালাতে যে রাস্তা ভুলে যায়। তো ছোটোবেলায় আমরা যেটা পড়েছিলাম, তো এটাই আর কি, উপর থেকে এটাই জাস্ট আছে। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। তো দূরে দেখা যাচ্ছে পোর্ট। তো যেহেতু সমুদ্রের কাছে, তো পোর্ট তো থাকবেই না। তো তার ডলফিন লাইট হাউসের উপরে আমরা বর্তমানে আছি। তো এখান থেকে পুরো ভাইজ্যাক শহরটা কিছুটা দেখা যায়, আর সব তো পাহাড়ের উপরে, কারণ পাহাড় কেটে কেটেই তো করা হয়। আর এটা গেস্ট হাউস মেবি, আমি জানি না ঠিক, কারণ গেস্ট হাউসই মনে হচ্ছে লাইট হাউসের। তো সেখান থেকে সেটাও পাহাড়ের উপরই, আর এখান থেকে বিপুল পরিমাণে জলরাশি। আর এখানে যেহেতু শুরুতেই বললাম টিকিট মূল্য একদম খুবই কম, বড়দের জন্য 5 টাকা, ছোটদের জন্য 3 টাকা, আর ক্যামেরা আছে বলে 25 টাকা এক্সট্রা। আর এটা টাইমও খুব অল্প, 1.5 থেকে 2 ঘন্টা নাগাদ এটি ওপেন হয় প্রত্যেক দিন। আর এটা যারা এক্স আর্মি অফিসার, তো তাদের পরিবারই দেখাশোনা করে এই স্পটটা। আর ওটাই আর কি। তো আর বাতাস, বিপুল পরিমাণে বাতাস, একটু বাতাসটা তোমরা সাউন্ডটা শোনো যে কত পরিমাণ বাতাস উপরটাতে। তো তারপর আমরা ওখান থেকে চলে আসি বরালক্ষ্মী নরসিংহ মন্দির। ঠিক আছে, তো মন্দিরটা যাওয়ার আগে তোমাদেরকে একটু ইতিহাসটা জানাই মন্দিরটা। আমিও গুগল করেই পেলাম। ঠিক আছে, তো মন্দিরের মধ্যে কোনো ক্যামেরা এলাও নেই, মন্দিরের বাইরে তুমি যত খুশি ছবি ক্যাপচার করতে পারো। তো মন্দিরটা একটু ইতিহাসটা জানো। ঠিক আছে, তো বরাহলক্ষ্মী নরসিংহ মন্দির সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটার উঁচুতে সীমাচলম পাহাড়ে অবস্থিত। মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ, যিনি বরাহ নরসিংহ নামেও পরিচিত। এই অবতারটি বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশ্যপকে হত্যার চেষ্টা রক্ষা করার থেকে মন্দিরটি তৈরি করে। এই মন্দিরটি অন্ধ্রপ্রদেশের 32টি নরসিংহ মন্দিরের মধ্যে একটি এবং একটি গুরুত্বপূর্ণ ধর্মকেন্দ্র। কিন্তু মন্দিরটি অনেক বছরের পুরনো, সেটা আমরা দেখেই বুঝতে পারা যাচ্ছে। বর্ষাকালে এলে খুব নাকি স্বর্গ দেখা মনে হয়, বৃষ্টির জল যখন গাছের পাতায় পড়ে এটা স্বর্গ মনে হয় পুরো। তো এই মুহূর্তে আমরা আছি ইয়ারদা বিচে, যেটা একদম মানে ইন্ডিয়ার মধ্যে এমন একটি জায়গা যেখানে পাহাড়ের শেষ আর সমুদ্র এসে পাহাড়টাতে ধাক্কা মারছে, এমন একটা জায়গা। আর এটি হচ্ছে মানে পর্যটকদের সব থেকে সুন্দর মানে বেস্ট ভাইজ্যাকের নিউজ পেপার বা গুগল খুললেই যে ছবিটা আমরা সবার আগে পাই ভাইজ্যাকের, সেটি হচ্ছে এইটি। পাহাড় এদিকে মিলে মানে শেষ হচ্ছে, সমুদ্রের পুরো ধাক্কা মারছে, দারুণ। যেন আস্তে আস্তে ডলফিনের ফ্রন্ট অংশটা। তো পাহাড়, এদিকে অস্তগামী সূর্য যাচ্ছে, এদিকে সমুদ্র, আর ভাইজ্যাকের সবচেয়ে মানে সুন্দরতম বিচ ইয়ারদা বিচ, যার জল একদম পরিষ্কার এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে কোনো দোকান টোকান কিচ্ছু নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ, সেটা হচ্ছে ইয়ারদা বিচ। ভাইজ্যাকের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে স্বচ্ছ, পরিষ্কার এবং সবচেয়ে একটু শান্তিপূর্ণ জায়গা হচ্ছে ইয়ারদা বিচ। একদম দূরে নারকেল গাছ, মাঝখানে কোনো স্টল পাবে না, এখানে স্টল ইচ্ছা করে রাখেনি যাতে বিচটা নোংরা হয় সেই জন্য। তো ইয়ারদা বিচ হচ্ছে মানে গুগলে সার্চ করলে বেস্ট বিচ অফ বিশাখাপত্তনম, ইয়ারদা বিচ সবার আগে পাবে। ঠিক আছে, তো ইয়ারদা বিচ হচ্ছে সব থেকে সুন্দর বিচ ভাইজ্যাকের মধ্যে। তো আমি তো নয় ক্যামেরায় ক্যাপচার করেছি, তো তোমাদেরকে বলছি যদি জীবনে ঘুরতে যেতে যাও একবার বিশাখাপত্তনম ঘুরে আসো, দারুণ জায়গা। ঠিক আছে, জাস্ট একবার সিনটা দেখো, সূর্য অস্তগামী হয়ে গেছে, এখানে নারকেল গাছ, আর সাথে এদিকে ইয়ারদা বিচের মতো সমুদ্র। তো আমাদের সমুদ্রে ঘোরা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তারপরে সন্ধে হতে না হতে আমরা চলে আসি সাবমেরিন মিউজিয়াম। তো পরপর 3টা মিউজিয়ামে যাব, তো শুরুটা করি সাবমেরিন মিউজিয়াম থেকে। তো দেখা যাক কি আছে ভিতরে, চলো। তো শুরুতে একটা নোঙর থাকবে, তো নোঙর সাবমেরিনে থাকে। আর সাবমেরিনটা বেসিক্যালি জাহাজ আর প্লেন দুটার সমন্বয়ে তৈরি হয়েছে সাবমেরিন। তো এটা কিন্তু অরিজিনাল সাবমেরিন, কোনো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা নয়। আর বাইরেটা একটু ছোটো গার্ডেনের মতো করা আছে, এটা এন্ট্রি গেট, ওইদিকে এক্সিট গেট। অরিজিনাল সাবমেরিন যেমন দেখতে হয় এটা কিন্তু অরিজিনালই সাবমেরিন।
ঠিক আছে, এটা কোনো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়নি। আর এখানে তার কিছু স্ট্রাকচার বা কত সালে কী কী প্রতিষ্ঠিত করেছে পুরোটা আছে, একটু পজ করে দেখে নিতে পারো। আর দেখতে পাচ্ছ পুরো অরিজিনাল সাবমেরিন, পুরো লোহা দিয়ে পুরোটা স্ট্রাকচার করা আছে। চলো এবারে সাবমেরিনটার ভেতরে ঢোকা যায়। তো এমনি কিছু একটা আর্কিটেকচারভাবে করা আছে, মানে মানুষগুলো, আর বেশি ক্যামেরা করতে দেয়নি, তো ক্যামেরা অ্যালাউ নেই, তাও আর কি যতটুকু ফ্রন্ট এবং ভিতরে যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এইটুকু গেট, আর পুরোটা কিন্তু এসি আছে, তো গরম কিন্তু লাগবে না। তো তারপরে আবার চলে যাই আমরা এরোপ্লেন মিউজিয়ামে। তো শুরুতে এরকম একটা খুব সুন্দর ভাইজাগের যে দর্শনীয় স্থান সেটা পুরোটা একটা করা আছে, ভাইজাগ বলে লেখা আছে। আর যে স্থানগুলো আমরা সব জায়গায় একদম পুরো কভার করে নিয়েছি, আর যারা দেখোনি ভিডিও সিরিজগুলো দেখে নেবে, ঠিক আছে, একদম কৈলাসগিরির থেকে সব কভার করে নিয়েছি। আর এটা হচ্ছে যে প্লেনে যেমন বড় বড় টায়ার, সিট বেল্ট থাকে, তো সেরকমই পুরোটা ঢুকতে ফ্রন্ট আছে পুরোটা। তো আমি আবারও বলছি ক্যামেরা করতে দেবে না, তো এটা আমার নুকি ছুরি ক্যামেরা করা আর কি। তো বড় বড় টায়ার দেখতে পাচ্ছ, আমাদের থেকে টায়ারগুলো বড় প্লেনের, এগুলো কিন্তু সব অরিজিনাল, কোনো আর্টিফিশিয়ালভাবে তৈরি করা নয়। এয়ারক্রাফট, তারপরে যা যা লাগে অক্সিজেন মাস্ক, তো ওটাই আর কি। তো জীবনে এখন পর্যন্ত প্লেনে চাপিনি। তো বন্ধুরা, জীবনে আমি কিন্তু এখনো পর্যন্ত প্লেনে চাপিনি, তো এটার দরুন, এই মিউজিয়ামের দরুন কিন্তু প্লেনে কিন্তু চাপবো। হ্যাঁ, এটা কিন্তু একদম অরিজিনাল একটা প্লেনের যে পাখাগুলো সেটাই মানে কত বড়, দেখে অবাক, সত্যি কথা বলুন, এত কাছ থেকে প্লেন ফার্স্ট টাইম দেখলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে ফার্স্ট টাইম প্লেনেও চাপলাম। এই যে এতটা পর্যন্ত খোলামেলা, এই ভিতরটা পুরোটাই এসি, ঠিক আছে, তো একদম পুরো ভেতর পর্যন্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা হচ্ছে, এই প্লেনটা হচ্ছে জেট প্লেন, যুদ্ধ বিমান, তো সেটার জন্যই আর কি। তো এটা পুরোটা এসি, মেবি অতীতে ছিল, বর্তমানে নেই। আর এটাই আর কি, তো ফার্স্ট টাইম, ঠিক আছে, এসি কিন্তু পুরো স্ট্রাকচার করা আছে। আর ভিতরটা জায়গাটা ছোট, তো ছোট থাকার দরুন মানে ওই আর কি যে এসি লাগানো আছে যাতে গরম না লাগে সাধারণ মানুষের। আর এটা হচ্ছে ফ্রন্টটা, ঠিক আছে। তো আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি প্লেনে চেপে কোথার থেকে ঘুরে আসতে পারি, ঠিক আছে। তো এখানে যাক ভিডিও। তো তারপর দুটো মিউজিয়াম কভার করার পর আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ফিশ মিউজিয়াম, ঠিক আছে। তো ফিশ মিউজিয়ামের বাইরেটা কিছুটা এইভাবে সাজানো আছে বিভিন্ন বাচ্চাদের জিনিসপত্র দিয়ে। তো সেখানে তোমরা বার্গেনিং করে কিছু জিনিস কিনতে পারো। তো আমি বলবো এখানেও যা পাওয়া যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও সে একই জিনিস পাওয়া যায়। তো এরপরে আমরা আস্তে আস্তে যে মৎস্য মিউজিয়াম সেখানে ঢুকবো। তো আমি কি কিনেছি, আমি জাস্ট এই দুটো ব্যাচ কিনেছি, আই লাভ আরাকু আর আই লাভ ভাইজাগ। কারণ আমি যেখানেই যাই কিছু একটা স্মৃতি কিন্তু আমি নিয়ে আসি। তো সেরকমই আমি এই দুটো ব্যাচ কিনেছি, আই লাভ আরাকু আর আই লাভ ভাইজাগ। তো এগুলো কেনাকাটির পরে আমাদের লাস্ট ডেস্টিনেশন, আমাদের এই যে 3 দিনের যে ভাইজাগের ট্যুর, সেটার একদম অন্তিম জায়গা। তো আমাদের যে মা মৎস্য মিউজিয়াম, তারপরে আমরা যে যার হোটেলে চলে যাব। তো হোটেলে যেয়ে যে যার রুমে চলে যাব। তো রুমে যাওয়ার পর আমাদের ভোর 3:30 নাগাদ আমাদের ট্রেন শালিমার এক্সপ্রেস। তো আপাতত আমরা মৎস্য মিউজিয়ামটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। তো দেখতেই পাচ্ছ বড় বড় মাছ, ঠিক আছে। তো কোনটা কি মাছ তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। ছোট মাছ, গোল্ডেন ফিশ, বড় মাছ, আমি তো হাফ মাছের নামই জানি না। মাছের ছড়াছড়ি, একদম ছোট ছোট হাঙরও আছে, ঠিক আছে, শার্ক। তো তোমরা একটু থেমে দেখে নিতে পারো কোনটা কি মাছ। তো আমি তো যেটা বললাম হাফ মাছের নামই জানি না, তো কিছু কিছু মাছের নাম জানি। সুইমিং পুলও আছে, সুইমিং পুলের মধ্যেও মাছ আছে, ঠিক আছে। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি একটু ফাস্ট করে নিলাম ভিডিওটা। আর মাছে একদম ছড়াছড়ি, মনে হচ্ছে যে কিছু মাছ কালেক্ট করে নিয়ে দিয়ে আমি প্যাকেজিং করে বাড়িতে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো আমাদের সমস্ত ডেস্টিনেশন কমপ্লিট হওয়ার পর চলো একদম হোটেলের পাশে যে হচ্ছে ঘোড়া রাইড করবে, সেই জন্য এমনটা তোমাদেরকে বললাম যে আমাদের শালিমার ট্রেন। তো সেই জন্য আমি রাত্রে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। 3টায় ট্রেন, ঘুমিয়েছি 12:30টায়। আর ঘুম থেকে উঠেছি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। তো ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছি, 3:30 নাগাদ ট্রেন, বুঝতে পারছো কতক্ষণ ঘুমিয়েছি। তো এই যে এটা আমার সিট। তবে হ্যাঁ, সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস থেকে লাখ গুণে ভালো, ঠিক আছে। আমরা যতটা কষ্টে যাওয়ার সময় গেছি অতটা আরামেই কিন্তু আসাবার সময় এসেছি। কারণ প্রথম কথা পুরোটা এসি, আর দ্বিতীয় কথা সমস্ত কিছু খাবার অ্যাভেলেবেল পাচ্ছিলাম, ঠিক আছে। তো এসিতে বেশিক্ষণ না থাকায় আমি একটু বাইরের দিকটা দেখলাম, যে কারণ এসিতে বেশিক্ষণ থাকায় ঠান্ডা লাগছিলো প্রচণ্ড পরিমাণে। তো তারপর আমরা চলে আসি আবার বেঙ্গলে ঢুকে যাই। তো বেঙ্গলে ঢুকে আমাদের ট্যুরটা শেষ হয়। তো তারপরে ট্যুরের শেষে আমি তোমাদেরকে কিছু কথা বলছি যে ট্যুরেতে কত কি খরচা টর্চা হলো, তো দেখতে থাকো বন্ধুরা। ভাইজাগের আর কি হচ্ছে শেষ জিনিস, ঠিক আছে। তো কোথায় কত টাকা লাগলো সেটা কিন্তু পার্টিকুলারলি আমার মনে নেই।
তো আমার যতটুকু মনে আছে তো আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা চাইলে সেগুলো একবার দেখে আসতে পারো, একটা আন্দাজ আনুমানিক পেয়ে যাবে, তারপরে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে আমি একদম টোটাল। তো এরপর আসি খরচ, কীরকম কী খরচ। তো খাওয়া দাওয়া থাকা, ঠিক আছে, হোটেলে যাওয়া আসা, পুরো ফুল প্যাকেজ, একদম পুরো প্যাকেজ, পুরো ভাইজ্যাগের বেস্ট বেস্ট জায়গাগুলো দর্শন করা, ঘোরা, তো পুরো প্যাকেজটা পার পারসন 7 থেকে 8,000 টাকা পড়বে, ঠিক আছে। একদম মানে ট্রেন 2 দিন যাওয়া আসা, সাথে 4 দিন, মানে 6 দিনে প্রায় মাথা পিছু 7 থেকে 8,000 টাকা খরচা। তো এরপরে যদি এটা হচ্ছে মিনিমাম, এবার যদি কেউ পার্সোনালি বলে যে আমি 4 স্টার 5 স্টার হোটেলে থাকবো, সেক্ষেত্রে তার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই টাকার পরিমাণ বাড়বে। তো ওটাই আর কি। আর কোথায় কি খরচ সেটা ডিটেলসে আমার মনে নেই, ভিডিওতে যতগুলোতে বলেছি। তো এটি হচ্ছে সব নিয়ে টোটাল পার পার্সন 8,000 টাকা খরচ হবে, 7 থেকে 8,000, এটা মিনিমাম। ম্যাক্সিমাম যত খুশি করতে পারো। যে আসি কেমন লেগেছে আমার ফিডব্যাক ভাই। হ্যাঁ ভাই স্যার, সত্যি কথা বলতে অবশ্যই খুবই সুন্দর জায়গা। তো আমি মনে করি যে সেখানে মানে ওখানে যারা স্থায়ী বাসিন্দা তাদের থেকে বাঙালিদের একটু ব্যবহারটা একটু রুড ছিল আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, ঠিক আছে। তো ব্যবহারটা রুড ছিল। তো আর কি আর হচ্ছে সীমাচলম যে মন্দিরটি আছে, তো বর্তমানে সেটা আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে টাকার খেল হয়ে গেছে, যে সর্বসাধারণের জন্য 3টের পর এমন একটা ব্যাপার ছিল। তারপরে 100 টাকা দিলে মন্দির থেকে মোটামুটি 200 থেকে 300 মিটার থেকে মন্দিরের মূল গর্ভকেও দর্শন পাবে। তারপর 200 টাকা দিলে মন্দির আর আপনার মধ্যে ডিস্টেন্স একটু কম থাকবে। 300 টাকা দিলে মন্দির আর আপনার মধ্যে 50 মিটার বা আরও কম ডিস্টেন্স থাকবে, এরকম একটা ব্যাপার ছিল পার পার্সন। তারপরে মোবাইল রাখা, ক্যামেরা রাখা, এগুলোর জন্য তো আলাদা এক্সট্রা চার্জ তো আছে। তো এটা আমার পার্সোনালি খুব অপছন্দ লাগলো যে এই সিস্টেমটা, ঠিক আছে। তো ভবিষ্যতের কথা জানি না, তো বর্তমানে এই সিস্টেমটা চলছে, আর অতীতে হয়েছিল নাকি তাও জানি না। তো এই সিস্টেমটা খুবই একটি আমার কাছে খারাপ লেগেছে। আর বাকি ওভারঅল ঠিক আছে। আর যাওয়ার সময় ট্রেনের জার্নিটা অতটা সত্যি কথা বলতে একদম বাজে লেগেছে। ওই 17 ঘন্টা ট্রেন জার্নি আমার জীবনের সব থেকে মানে কি বলবো, একটা বাজে জিনিস, বাজে একটা ঘটনা 17 ঘন্টাটা, ঠিক আছে। ট্রেন থেকে নেমেছে মনে হচ্ছে সব দুলছে। তো যাই হোক, কিন্তু যাওয়ার সময় যতটা কষ্ট পেয়েছি আসার সময় ততটাই ভালোভাবে এসেছি। হ্যাঁ, তো ওটাই আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওতে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন সবাইকে মন থেকে ধন্যবাদ। আর 15 দিন পর লাস্ট পার্ট এলো, তো সবাই একটু দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটু লং এবং লেন্দি হয়ে গেছে, বোরিং আশা করছি লাগবে না। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। এই ভিডিওতে টাটা।